আমেরিকা ও ইরান পরমাণু ইস্যুতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সংঘাত ঠেকাতে মাঠে নেমেছে রাশিয়া, পারবে কি থামাতে? ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক ও জাকারবার্গ সহ বিশ্বের 100 প্রভাবশালীদের পাশে ডক্টর মোহাম্মদ ইউনুস। কেন নেই কোনো ভারতীয়? পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পাওয়া গেছে, দাবি নাসার। এ নিয়ে পবিত্র কোরআনের ইঙ্গিত কি সত্যি হতে চলেছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পরমাণু ইস্যুকে ঘিরে দুই শত্রু দেশ আমেরিকা ও ইরানের মাঝে বিবাদ থামাতে এবার মাঠে নেমেছে রাশিয়া। পরমাণু কর্মসূচি বন্ধ না করলে ইরানে হামলা হবেই এমন হুমকি যখন দিচ্ছে আমেরিকা, তখন ইরানও সাফ জানিয়ে দিয়েছে আলোচনা সমঝোতা হবে, তবে কোনো শর্ত নয়। এমন যুদ্ধাবস্থায় সংঘাত ঠেকাতে মধ্যস্থতা শুরু করেছে আমেরিকা ও ইরান, দুই দেশেরই বন্ধু রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি পারবেন আমেরিকা ও ইরানের সম্ভাব্য এই সংঘর্ষ ঠেকাতে? আর ব্যর্থ হলে কি মধ্যপ্রাচ্যে জ্বলবে আবার আগুন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। একদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি হুঁশিয়ারি, ইরানকে পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। অন্যদিকে পাল্টা জবাবে কড়া ভাষায় তেহরান জানিয়েছে আলোচনা হবে ঠিকই, কিন্তু সার্বভৌমত্ব নিয়ে দর কষাকষি নয়। ট্রাম্পের চূড়ান্ত চাপ ও খামেনির অবিচল প্রতিরোধে উত্তপ্ত পরিস্থিতিতে ইতালির রোমে 19 এপ্রিল দ্বিতীয় দফায় মুখোমুখি হবে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দিয়েছেন ইউরেনিয়াম নিয়ে কোনো আপোষ করবে না তেহরান। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে প্রায় শূন্যের কোটায় সমঝোতার সম্ভাবনা। বিশ্লেষকদের আশঙ্কা, দ্বিপক্ষীয় আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বলে উঠতে পারে সংঘাতের আগুন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক টানাপোড়েনের প্রেক্ষাপটে গত 11 এপ্রিল ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হয় প্রথম দফার বৈঠক। দীর্ঘ 6 ঘণ্টার আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি। দ্বিতীয় দফায় বৈঠকের স্থান নিয়ে নানা অনিশ্চয়তার মাঝে 14 এপ্রিল রাতে ইরান জানিয়ে দেয় মাস্কট নয়, রোমে অনুষ্ঠিত হবে আগামী বৈঠক। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বারংবার পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান। 13 এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরান যদি সত্যি চুক্তি চায় তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। অথচ এর আগের দিনই তিনি বলেছিলেন সীমিত সমৃদ্ধকরণে ওয়াশিংটনের আপত্তি নেই। মার্কিন প্রতিনিধির এমন ইউটার্নে ক্ষুব্ধ তেহরান। এখন আমরা পরস্পর বিরোধী ও বিপরীত অবস্থানের আলাপ শুনেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এক এক সময় এক এক কথা বলেছেন। আলোচনার টেবিলে আসল অবস্থান স্পষ্ট হয়ে উঠবে। তবে একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ একটি নির্ভেজাল, স্বীকৃত এবং বাস্তবসম্মত বিষয়। এটি নিয়ে সম্ভাব্য সব ধরনের উদ্বেগের বিষয়ে আমরা আস্থার অবস্থান তৈরিতে প্রস্তুত, কিন্তু সমৃদ্ধকরণের নীতি নিয়ে কোনো আলোচনা করা যাবে না। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিরোধী শিবিরের দেশ হিসাবে ইরানের শক্তিশালী হয়ে ওঠা নিয়ে বরাবরই তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের। দরকার হলে তেহরানের পারমাণবিক স্থাপনার উপর পুরোদস্তুর হামলা চালাতেও প্রস্তুত ওয়াশিংটন। বিভিন্ন সময় পরিষ্কার ভাষায় এমন হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি চাই ইরান একটি ধনী ও মহান জাতি হোক। একটি মাত্র সহজ কাজই করার আছে, সত্যি সহজ পদক্ষেপ। সেটা হলো তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে তাদেরই, কারণ পারমাণবিক অস্ত্র রাখার খুব কাছাকাছি আছে ইরান, কিন্তু তাদের কাছে এটা থাকতে পারে না। খুব কঠোর কিছু করতে হলেও আমরা করব, পারমাণবিক স্থাপনায় হামলাও করব। এসব তো আমি নিজের জন্য করছি না, বরং বিশ্বের জন্যই করছি। ইরানিরা গোড়াপন্থী, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ইউরেনিয়াম সমৃদ্ধ করা নিয়ে ইরান বরাবরই বলে আসছে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই অধিকার নিয়ে কোনো আলোচনা কিংবা পিছু হটতে রাজি নয় তেহরান। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েন কমানো যাবে কিনা সেটা নিয়ে সন্দিহান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বৈঠকের ফলাফল নিয়ে অতি উৎসাহী নন বলেও মতামত দিয়েছেন তিনি।
আলোচনায় ফলাফল হতে পারে, আবার নাও হতে পারে। আমরা অতিরিক্ত আশাবাদীও নই, আবার অনেক বেশি হতাশও নই। অবশ্যই অন্য পক্ষের মূল উদ্দেশ্য নিয়ে তেহরান খুবই সন্দিহান। পশ্চিমাদের ভালো মনে করি না, তাদের উপর কোনো রকম বিশ্বাসও নেই। আমরা জানি আসলে তারা কারা। তবে পরিস্থিতি যাই হোক, নিজস্ব ক্ষমতা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ভরসা আছে। জানি আমরা অনেক কিছুই করতে পারি, আর কার্যকর বিভিন্ন পদ্ধতিতে কাজ চালাতে আমরা দক্ষ। টানটান উত্তেজনার মাঝে চুপ করে বসে নেই রাশিয়া। গত 16 এপ্রিল দেশটি জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষ নিরসনে সক্রিয়ভাবে কূটনৈতিক ভূমিকা রাখতে চায় মস্কো। তেহরানের পুরনো মিত্র হলেও মস্কোর মধ্যস্থতা চলমান পরিস্থিতিতে এনে দিতে পারে নতুন এক ভারসাম্য। আলোচনার টেবিল থেকে শান্তির বার্তা আসবে নাকি মধ্যপ্রাচ্যে সূচনা করবে নতুন সংঘাতের, সেই আশঙ্কায় প্রহর গুনছে আন্তর্জাতিক মহল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলায় আপাতত সমর্থন দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কার্যক্রম 1 বছরের জন্য পিছিয়ে দিতে আগামী মাসে তেহরানে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি, হিজবুল্লাহ ও হামাসের চলতি সংঘাতের মধ্যে নতুন করে কোনো সংঘাত চাচ্ছেন না ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন সব তথ্য। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানকে দুর্বল করে দিতে আগামী মাসে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। লক্ষ্য ছিল আগামী 1 থেকে 1.5 বছরের জন্য ইরানের পারমাণবিক কার্যক্রম থমকে দেয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এ নিয়ে আলোচনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই বিষয়ে ইসরায়েলকে হতাশ করেছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সংঘাত চাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এগিয়ে নিতে চান তিনি। মূলত আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চান ট্রাম্প। তবে ইরান সমঝোতায় না গেলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা ইস্যু নিয়ে গেল বছর পাল্টাপাল্টি হামলায় অংশ নেয় ইসরায়েল ইরান। উভয় পক্ষ মিসাইল হামলা চালিয়ে শক্তির জানান দেয়। ইরানের মিসাইল হামলা ঠেকাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের দেয়া ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও গাজার হামাসও ইসরায়েলে মিসাইল, ড্রোন ও রকেট হামলা অব্যাহত রাখে। গেল বছর থেকেই ইরানে হামলার ছক কষেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান পারমাণবিক কর্মসূচি যেন অব্যাহত না রাখতে পারে, সেদিকে নজর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে হামলার জন্য উস্কে দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যায় ওয়াশিংটন। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকেও ইরানের হামলার বিষয়ে আলোচনা হয়। এতে সমর্থন দেননি মার্কিন প্রেসিডেন্ট। বলেন যুক্তরাষ্ট্র আপাতত আলোচনায় সমাধান খুঁজছে। এ নিয়ে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। আগামী সপ্তাহেও আলোচনার কথা রয়েছে। ইরানে হামলার সমর্থন না দিলেও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিপক্ষে হামলায় ইসরায়েলকে সব ধরনের সমর্থন দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় দফায় সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হামলার মাত্রাও বাড়িয়েছে ওয়াশিংটন। এমনকি দেশটিতে স্থল হামলার পরিকল্পনা করছে তারা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে দিয়ে নয়, যুক্তরাষ্ট্র নিজেই ইরানে পারমাণবিক কর্মসূচির সমাধান করতে চায়। তাই বিশৃঙ্খলা না করেই চাপ প্রয়োগ আর আলোচনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সহ বিশ্বের 100 প্রভাবশালীদের পাশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে। তবে এবারের টাইমের তালিকায় নেই কোনো ভারতীয় নাম। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। বয়স তার 85 ছুঁই ছুঁই, তবুও যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। যত দিন যাচ্ছে ততই খ্যাতি, সম্মান আর স্বীকৃতির তালিকা বড় করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এবার সে তালিকায় যুক্ত হলো প্রভাবশালী টাইম ম্যাগাজিনের নাম।
Mohamed Yunus received this year's Nobel Peace Prize. বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। বুধবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস এই স্বীকৃতি পেয়েছেন অর্থনৈতিক খাত, সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 বিশিষ্ট জনের এই তালিকার শিরোনাম দেওয়া হয়েছে দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2025। এতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিন্টন। হিলারি তার লেখা প্রবন্ধে ডক্টর ইউনুসের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি শুধু অর্থনৈতিক বিপ্লব ঘটাননি, বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। এখন তিনি আবার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে। হিলারি আরও বলেন, যুক্তরাষ্ট্রে একটি ক্ষুদ্র ঋণের প্রোগ্রাম চালু করার জন্য সহায়তা করতে এসেছিলেন ডক্টর ইউনুস। সে সময়ই ডক্টর ইউনুসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন থেকে বিশ্বের যেখানেই আমি সফর করেছি, সেখানেই তার অসাধারণ এই কাজের প্রভাব প্রত্যক্ষ করেছি। টাইম ম্যাগাজিনের এই তালিকায় লিডার ক্যাটাগরিতে আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ধনকুবের ইলন মাস্ক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউমের মতো ব্যক্তিরা। এছাড়াও তালিকার পাইওনিয়ার ক্যাটাগরিতে উঠে এসেছে চাইনিজ এআই স্টার্টআপ ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েংফিয়ের নাম। তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদেরও নাম রয়েছে, যেখানে উঠে এসেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সঙ্গীতশিল্পী এড শেরান, অভিনেত্রী স্কারলেট জোহানসনের মতো পরিচিত মুখ। তবে এবছর টাইম ম্যাগাজিনের এই তালিকার কোনো ক্যাটাগরিতেই ভারতীয়দের নাম নেই। 2024 সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগির সাক্ষী মালিকের মতো কয়েকজন ভারতীয় এই তালিকায় ছিলেন। এর আগে 2010 সালে ব্রিটিশ ম্যাগাজিন নিউ স্টেটমেন্টে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছিল ডক্টর ইউনুসের নাম। 2012 সালে ফরচুন ম্যাগাজিনের সেরা 12 উদ্যোক্তার তালিকাতেও স্থান পেয়েছিলেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস বিশ্বের মাত্র 7 জন ব্যক্তির একজন, যিনি একই সাথে নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 70টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন তিনি। এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা ও পদক। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বরত অবস্থায় টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি ডক্টর ইউনুসের জন্য নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভারতে ওয়াকফ বোর্ড বা পর্ষদে নতুন সদস্য নিয়োগ করা যাবে না বলে আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ওয়াকফ বোর্ডের 2 হিন্দু সদস্য নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেল। একই সাথে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না বলেও আদেশ আদালতের। ওয়াকফ আইনের বিরুদ্ধে করা 73টি পিটিশনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথের বেঞ্চ সংশোধিত ওয়াকফ আইন স্থগিতের ঘোষণা দেন। কেন্দ্র জানিয়েছে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা তারা মানবে। মামলার পরবর্তী শুনানি 5 মে। তবে আদালতের এই সিদ্ধান্তের পরও দেশজুড়ে বিক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। এর আগে শুনানি শুরুতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, কেন্দ্রের কাছে প্রচুর তথ্য জমা পড়েছে। সেখানে বহু জমি ওয়াকফ হিসেবে নথিভুক্ত রয়েছে। নিজেদের সম্পত্তি নিয়ে প্রশ্ন রয়েছে বহু মানুষের মনে। এরপরেই সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চায় কেন্দ্র। তার ভিত্তিতে কেন্দ্রকে 1 সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। রহস্যে ঘেরা মহাবিশ্বে আমরা ছাড়াও কি প্রাণের আর কোনো অস্তিত্ব আছে? শত শত বছরের এই কৌতূহলকে কেন্দ্র করে গবেষণার ধারাবাহিকতা এবার সাড়া ফেলেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নয়া আবিষ্কার, যা বাড়িয়ে দিয়েছে পৃথিবীর বাইরে প্রাণ খুঁজে পাওয়ার আশা।
সৌরজগতের বাইরে এক গ্রহে এমন গ্যাসের রাসায়নিক চিহ্ন পাওয়া গেছে যা শুধু পৃথিবীতে জীবন প্রক্রিয়ায় তৈরি হয়। এর মাধ্যমে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে আল কোরআনের ইঙ্গিত প্রমাণের পথে আরও এক ধাপ। এগুলো কি নাসার এই নতুন উদ্ভাবন? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। মহাকাশের রহস্যভেদে চেষ্টার শুরুটা 50-এর দশকে। প্রযুক্তির উৎকর্ষে এর বিস্তৃতি বাড়লেও কিছু প্রশ্নের জট খোলেনি। মহাকাশে পৃথিবীর বাইরেও কি প্রাণের অস্তিত্ব আছে, বসবাসযোগ্য পরিবেশ আছে? যদিও অনেকের মতে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল তৈরিতে মূল ভূমিকা রেখেছিল 17 শতকের শুরুতে গ্যালিলিওর শক্তিশালী টেলিস্কোপের আবিষ্কার। শত শত বছর ধরে অমীমাংসিত এই প্রশ্নে সমাধান তো দূরের কথা, ডালপালা মিলেছে জটিল সব রহস্য। একে পুঁজি করে লেখা হয়েছে সাহিত্য, তৈরি হয়েছে ওয়েব সিরিজ আর ফিল্ম। নানা ধারণা আর উদ্ভট তত্ত্বের সমাধান খোঁজার গবেষণায় যার কুলকিনারা মেলেনি এখনো। ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে পাল্টাপাল্টি যুক্তিতর্ক হলেও 1400 বছর আগেই আল কোরআনের একাধিক সূরায় এ বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে। মহান আল্লাহ 7 আসমানের ইঙ্গিত দিয়েছেন সূরা আল তালাকে। আকাশমণ্ডলী আর পৃথিবীর মধ্যবর্তী জায়গায় দাব্বাহ বা জীবজন্তু ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন সূরা আশ-শুরায়। কোরআন গবেষণা করে তাফসীরকারী অনেকেরই দাবি, পৃথিবীর বাইরে প্রাণী থাকলেও তা যে মানুষ নয় তা অনেকটাই নিশ্চিত। এক্ষেত্রে সূরা আল আরাফের উদাহরণ টেনেছেন কেউ কেউ। ধোঁয়াশাপূর্ণ আলোচনার মধ্যে এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপের এক আবিষ্কার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। সৌরজগতের বাইরের এক গ্রহের বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন গ্যাসের রাসায়নিক চিহ্ন পেয়েছেন যা শুধু পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ায় উৎপন্ন হয়। বলা হচ্ছে সৌরজগতের বাইরের কোনো গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্ত প্রমাণ এটি। এটি সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত। প্রথম কোনো ভিন গ্রহের ইঙ্গিত যা সম্ভবত বসবাসযোগ্য। আমরা প্রমাণ করেছি বর্তমান সুযোগ সুবিধা ব্যবহার করে সম্ভাব্য বাসযোগ্য গ্রহে জৈব চিহ্ন শনাক্ত করা সম্ভব। আমরা পর্যবেক্ষণমূলক অ্যাস্ট্রোবায়োলজির যুগে প্রবেশ করেছি। K2-18b নামক গ্রহের বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডাইসালফাইড পাওয়া গেছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে এই দুটি গ্যাস মূলত সামুদ্রিক পরিবেশে ফাইটোপ্ল্যাঙ্কটন দ্বারা উৎপাদিত হয়, যা শুধুমাত্র জীবন প্রক্রিয়া থেকে উৎপন্ন হয়। গবেষকরা বলেছেন গ্রহটি জীবাণুতে ভরপুর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একে জীবন্ত প্রাণী আবিষ্কারের ঘোষণা হিসেবে না দেখে পৃথিবীর বাইরে সম্ভাব্য প্রাণের অস্তিত্বের স্বাক্ষর হিসেবে দেখতে বলেছেন গবেষকরা। এ নিয়ে আরও পর্যবেক্ষণ প্রয়োজন আছে। এখন পর্যন্ত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত পুরনো ও নতুন সব তথ্য বিশ্লেষণ করে একমাত্র যে ব্যাখ্যাটি যুক্তিযুক্ত মনে হচ্ছে তা হলো K2-18b একটি হাইসিয়ান জগৎ যা প্রাণে পরিপূর্ণ হতে পারে। মধুসূদন জানিয়েছেন, আমাদের সৌরজগতে জীবনের চিহ্ন খুঁজে পেতে বিভিন্ন চেষ্টা চলছে, যার মধ্যে মঙ্গল, শুক্র আর বিভিন্ন শীতল চন্দ্রের মতো স্থানে জীবনের অনুকূল পরিবেশের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। গত বছর মেক্সিকো কংগ্রেসে মানবদেহের মতো হাজার বছরের পুরানো দুটো অতিকায় জীবাশ্ম প্রদর্শনের পর ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা না থাকার অমীমাংসিত বিষয় নিয়ে 33 পৃষ্ঠার আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করে নাসা। গবেষণায় প্রায় $100 কোটি খরচ হলেও ফলাফল স্পষ্ট নয়। 16 সদস্যের গবেষণা দলের প্রধান বিল নিলসন জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে। এ নিয়ে আরও ব্যাপক পর্যবেক্ষণ দরকার, যা এখনও সম্ভব হয়নি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 2022 সালে কার্যক্রম শুরু করে। টেলিস্কোপটি ব্যবহারে আগে পর্যবেক্ষণে K2-18b গ্রহের বায়ুমণ্ডলে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড শনাক্ত করেছিলেন বিজ্ঞানীরা। এখন শুধু মহাকাশ গবেষণায় প্রযুক্তির সক্ষমতা আরও বৃদ্ধির ধারাবাহিকতায় ভিন গ্রহের প্রাণীর উপস্থিতির শক্ত প্রমাণের যুগান্তকারী উদ্ভাবনের অপেক্ষা। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থায়ী দখল স্থাপনা তৈরি না করতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে জার্মানি। গাজার নিরাপত্তা অঞ্চলে ইসরায়েল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য থাকবে। তেল আবিবের এমন ঘোষণার পর এই হুঁশিয়ারি দিল জার্মান সরকার। ডেস্ক রিপোর্ট। গাজা অঞ্চলে স্থায়ী দখল প্রতিষ্ঠার কোনো প্রচেষ্টা না করতে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে জার্মানি। এই হুঁশিয়ারি আসে তখনই যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দেন যে গাজার একটি নিরাপত্তা অঞ্চলে তাদের সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। ইসরায়েলের ওই বক্তব্যের পরই জার্মানির পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়া হয়। দেশটি এমন মন্তব্য করেছে যে গাজা হল ফিলিস্তিনিদের অঞ্চল। এই তথ্য এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজা বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের সাম্প্রতিক মন্তব্যের পর গাজার দীর্ঘমেয়াদী দখলকে কোনোভাবেই জার্মানি সমর্থন করবে না বলে কড়া বার্তা প্রদান করেছে। এর আগে বার্লিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার জানান, গাজা হচ্ছে ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড এবং জার্মান সরকার গাজা ভূখণ্ডের দীর্ঘমেয়াদী দখল কিংবা ফিলিস্তিনিদের সেখান থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার যে কোনো পরিকল্পনাকে জোরালোভাবে নাকচ করে। তিনি আরও বলেন, জার্মান পররাষ্ট্র নীতির মূল উদ্দেশ্যগুলোর একটি হল মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে এমন একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা আলাদা দুটি রাষ্ট্রের শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সম্প্রতি ঘোষণা দেন যে গাজার নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল পর্যন্ত অবস্থান করবে। এই এলাকাটি একটি বাফার জোন হিসেবে কাজ করবে, যা শত্রুদের এবং ইসরায়েলি বসতিগুলোর মধ্যে একটি নিরাপত্তা প্রাচীর হিসেবে ব্যবহৃত হবে। তিনি আরও বলেন, এবার সেনাবাহিনী আগের মতো দখলকৃত এলাকা ছেড়ে দিচ্ছে না, বরং উত্তর গাজার একটি বড় অংশে এই বাফার জোন আরও বিস্তৃত করা হয়েছে, যেখানে লক্ষাধিক ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটিকে ইসরায়েলের নিরাপত্তা এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে। কাটস জানিয়েছেন, এই পদক্ষেপগুলো মূলত ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর উপর চাপ প্রয়োগের একটি কৌশল, যাতে তারা বন্দী বিনিময়ের চুক্তি মানতে বাধ্য হয়। তিনি সতর্ক করে বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীর সংগঠন ও তাদের কাঠামো ধ্বংস করে দেওয়া হবে। সম্প্রতি ইসরায়েলি বাহিনী গাজার উত্তর অংশের বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়া, পাশাপাশি দক্ষিণের রাফা ও খান ইউনিসের কিছু এলাকায় সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে বলেছে। সেনাবাহিনী জানায় তারা রাফা শহর ঘিরে ফেলেছে এবং খান ইউনিসের সঙ্গে শহরটির সংযোগ বিচ্ছিন্ন করতে একটি করিডোর তৈরি করেছে। গত 18 মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে, যার ফলে 19 জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিটি ভেঙে যায়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত বছর গাজায় চালানো হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মামলার সম্মুখীন হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণের জেরে আরেক পরাশক্তি চীনের দিকে ঝুঁকছে গ্রিনল্যান্ড। বেইজিংয়ের সাথে বাণিজ্য সহ অন্যান্য সম্পর্ক আরও গভীর করার প্রতি মনোযোগ দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে একদিকে যেমন আর্কটিক অঞ্চলে চীনের প্রভাব বাড়বে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের দৌরাত্ম্য থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে গ্রিনল্যান্ডের সামনে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে গ্রিনল্যান্ড। চিরদিনের জন্য শেষ হয়ে যাচ্ছে গ্রিনল্যান্ড দখলে নেয়ার স্বপ্ন। অবস্থা দৃষ্টে অনেকটা তেমনই মনে হচ্ছে। ট্রাম্পের দখলদারি মানসিকতার বিরুদ্ধে হতবাক করে দেওয়ার মতো চাল চালছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি। মার্কিন প্রভাব বলয় থেকে বেরোতে এবারে তার প্রতিদ্বন্দ্বী চীনের দিকে ঝুঁকছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে আর্কটিক অঞ্চলে নিজের প্রভাব বাড়াতে এই সুযোগ লুফে নিতে উদ্যত চীনও। ট্রাম্পের জন্য এ যেন একই সাথে বিপরীত দিক থেকে ছুটে আসা দুই অপ্রত্যাশিত আঘাত। চীন গ্রিনল্যান্ড সম্পর্ককে ভূরাজনীতির প্রশ্নে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মর্সফেল্ড জানিয়েছেন, বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রতি মনোযোগ দিয়েছে তার সরকার। এটি বর্তমানে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়াকে মর্সফেল জানান, বেইজিংয়ের কাছ থেকে গভীরতর সহযোগিতা ও সহায়তার সম্পর্ক প্রত্যাশা করছে গ্রিনল্যান্ড। এ লক্ষ্যে কাজ চলছে। চীন গ্রিনল্যান্ডের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। এরই মাঝে গ্রিনল্যান্ডের সিফুড রপ্তানির ক্ষেত্রে শীর্ষ বাজারে পরিণত হয়েছে চীন। বিপুল সিফুড আমদানির জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মর্সফেল্ড বলেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্যের সম্পর্ক প্রতিষ্ঠা করতে প্রত্যাশী গ্রিনল্যান্ড। সম্পর্ক গভীর করার লক্ষ্যে এরই মাঝে বেইজিংয়ে নিজেদের কার্যালয় স্থাপন করেছে তারা। এদিকে গ্রিনল্যান্ডের সাথে সম্পর্ক গভীর করার প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে চীন। জাতিসংঘ সনদ অনুসারে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে চীন গ্রিনল্যান্ড ঘনিষ্ঠতা বৃদ্ধিতে চোখ কপালে উঠেছে যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকরা বলছেন, এতে করে আর্কটিক অঞ্চলে মার্কিন প্রভাব কমে যাওয়ার শঙ্কা রয়েছে, যা ওয়াশিংটন কোনোভাবেই চাইবে না। এটিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করবে তারা। এই নিরাপত্তার দোহাই দিয়েই ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এরই মাঝে কয়েকবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যদিও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। তবে এর দখল নিতে ট্রাম্প এতটাই মরিয়া যে তিনি সামরিক হস্তক্ষেপ করতে পারেন, সেই আশঙ্কাও অমূলক নয়। গ্রিনল্যান্ডে পিটুফিক নামে মহাকাশ ও প্রতিরক্ষা বিষয়ক একটি সামরিক ঘাঁটিও আছে যুক্তরাষ্ট্রের। আর্কটিক অঞ্চল ও মার্কিন নিরাপত্তার প্রশ্নে এটিকে খুবই গুরুত্ব দিয়ে থাকে ওয়াশিংটন। চীন রাশিয়ার সাথে কৌশলগত নিরাপত্তার প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে গ্রিনল্যান্ডকে প্রয়োজন বলছেন ট্রাম্প। তবে শুধু নিরাপত্তাই একমাত্র কারণ নয়। অনেকের মতে গ্রিনল্যান্ডের বিপুল বিরল খনিজ সম্পদ করায়ত্ত করতেই ওই অঞ্চলটি দখল করতে চান মার্কিন প্রেসিডেন্ট। এ অবস্থায় চীনের সাথে গ্রিনল্যান্ডের সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটে আগামীতে যুক্তরাষ্ট্রের কৌশল কি হবে তাই দেখার বিষয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।